নির্বাচনী প্রচার প্রচারণায় জমজমাট বাংলাদেশ, মিছিল আর স্লোগানে মুখরিত পাড়া মহল্লা। যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এত আয়োজন, তার বাকি ঠিক 2 সপ্তাহ। দেশ গড়ার এই নির্বাচনে প্রার্থীরা ভোটের মাঠে জনগণকে কী প্রতিশ্রুতি দিচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূরণ হবে তো ভোটারের চা পাওয়া? এমনকি এই নির্বাচন ঘিরে রাজনীতির মেরুকরণ কেমন হতে চলেছে তা নিয়ে আমাদের আজকের আয়োজন রিন প্রেজেন্টস ভোটের লড়াই। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। দর্শক, রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ের আয়োজনে মাঠের 3 জন রাজনীতিবিদকে আজ আমন্ত্রণ জানিয়েছি। 2 জন স্টুডিওতে রয়েছেন, একজন আমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে মাধ্যম জুমে আমার সঙ্গে সংযুক্ত হবেন, অর্থাৎ ভার্চুয়ালি যোগ দিবেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি ঢাকা 10 থেকে জনতার দল মনোনীত প্রার্থী নির্বাচন করছেন। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আপনার দলের 18 জন প্রার্থী, যদি আমি ভুল না করি, এবারের ভোটে অংশ নিচ্ছেন। নিশ্চয়ই আপনার দল নিয়ে, এবারের সামগ্রিক ভোটের পরিবেশ আয়োজন নিয়ে আপনি কথা বলবেন। একই সঙ্গে আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, যিনি জামালপুর সদর আসন থেকে, অর্থাৎ জামালপুর সদর 5 আসন থেকে নির্বাচন করছেন, বিএনপি মনোনীত প্রার্থী ওয়ারেস আলী মামুন। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকে রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। সরাসরি একটু যেতে চাই মাঠে, অর্থাৎ অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আপনি গণসংযোগেই রয়েছেন। সেই গণসংযোগের অবস্থান থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন এই আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাই যে ভোটের বাকি আর মাত্র 14 দিন, জনসংযোগে রয়েছেন, কেমন পরিবেশ দেখছেন জামালপুরে? আপনি তো মাঠের রাজনীতিবিদ, একটু মূল্যায়ন জানাবেন সামগ্রিকভাবে। ধন্যবাদ। যারা শুনছেন আমাকে এবং যারা অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে এবং দানিশ পত্রিকার পক্ষ থেকে। আসলে এই নির্বাচনটি আমাদের এই দেশের মানুষের 17 বছর প্রতীক্ষার অবসান ঘটাচ্ছে। এই নির্বাচন 17 বছর অপেক্ষার পরে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা 17 বছর সংগ্রাম করেছি। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আমরা গণসংযোগে নেমেছি। আমরা জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে মহিলা ভোটারদের ক্ষেত্রে আমরা এবার অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যেটা বিগত আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দেখি নাই। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে আসলে এই নির্বাচনটির জন্য জনগণের প্রত্যাশা ছিল, যে কারণে এই নির্বাচন নিয়ে এখনো কিছুটা শঙ্কা কিছু মানুষের মধ্যে রয়েছে। ভোট যখন আমরা চাইতে যাই, গণসংযোগে যাই, তখন দু একজন প্রশ্ন করে যে ভাই শেষ পর্যন্ত নির্বাচন হবে কি? আমরা আশ্বস্ত করি, আমরা বিশ্বাস করি যে নির্বাচনটি হবে এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। অবাধে ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে আমরা গত 17 বছর বিএনপি জনগণের পক্ষে সংগ্রাম করেছি। আমাদের অভিসংবাদ বেগম খালেদা জিয়া ওনার জীবন উৎসর্গ করে দিয়েছেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। আমাদের চেয়ারম্যান মহোদয় 17 বছর নির্বাসিত জীবনে থেকেও নানা পরিকল্পনা এনেছেন, স্বৈরাচার পতনের স্বপ্ন নিয়ে আন্দোলনের কর্মসূচি তৈরি করেছেন, আমাদেরকে জানিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আমরা সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মী মারা গেছে, জেল জুলুমের শিকার হয়েছে। যে কারণে আমরা মনে করি যে এই নির্বাচনটিতে বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে এবং জনগণ আমরা যে সাড়া পাচ্ছি, আমার বিশ্বাস আমরা এবার ইনশাল্লাহ নির্বাচিত হবো, বিপুল ভোটে নির্বাচিত হবো এবং জনগণের মধ্যে আমরা সেই সাড়া পাচ্ছি, সেই জোয়ার দেখছি। তারপরেও আমরা মনে করি যে সরকার এবং প্রশাসন আরেকটু তৎপর হবে, যাতে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত না হয়। আপনি গণসংযোগ থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন, আশা করব কিছু সময় আমাকে আরও দেবেন। অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সঙ্গেই থাকবেন। আমি একটু স্টুডিওতে আমার অতিথি আবুল হাসান রুবেল আপনার কাছে আসতে চাই। মাঠের একজন রাজনীতিক, একদম মাঠ থেকে এই মুহূর্তে বলছিলেন যে জনমনে এখন পর্যন্ত সংখ্যা, উদ্বেগ এবং সন্দেহ খানিকটা বিরাজ করছে। এটা কেন, কি কারণে এটা বিরাজ করছে? এবং এই মুহূর্তে সারা দেশের গ্রাম থেকে পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আপনি পরিবেশ কেমন দেখছেন? প্রথমত বলি যে বাংলাদেশে বহুদিন পরে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে একটা বলা যায় উৎসাহ উদ্দীপনার জায়গা আসলে জনগণের ভেতরে আছে এবং জনগণের ভেতরে একই সঙ্গে কিছুটা শঙ্কাও আছে, যেটা আসলে নানানভাবে প্রকাশ করছেন তারা। এটা বহু বছর যাবৎ এখানে মানে নির্বাচন না হওয়া একটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা আমি মনে করি যে ক্ষেত্রে একটা বড় জায়গা, যেটা আসলে যে কারণে জনগণ এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না যে আসলে সত্যি সত্যি নির্বাচনটা হবে। তো মানে অনেক সময় হয় যেটা আমরা খুবই
প্রত্যাশা করি, সেই প্রত্যাশার প্রাপ্তির জায়গায় যখন যাই তখন একটা অনিশ্চয়তার বোধ তৈরি হয় যে আসলে সত্যি সত্যি এটা হবে তো। এটা একটা যেমন। আরেকটা হচ্ছে যে এইখানে বাংলাদেশে বহুদিন ধরে একটা অন্তর্লীনভাবে ধরেন একদিকে ভোটের জায়গায় চলছে প্রচারণা, ভোটের প্রস্তুতি চলছে, অন্যদিকে আমরা দেখি যে এর ভেতরে ভেতরে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। কোনো কোনো সময় আমরা তৎপরতাও দেখেছি যে ভোট দরকার নাই, 5 বছর থাকা, এই সমস্ত নানা ধরনের কথাবার্তা শুনেছি। এই সমস্তর ফলেও মানুষের ভেতরে এক ধরনের সন্দেহ অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেটা একটা। এই সমস্ত জায়গা যেমন আছে, অন্যদিকে আবার মানে আমি দেখি যে যারা ভোটে অংশগ্রহণ করতে পারছেন না বা মনে করছেন যে তারা আসলে মানে বঞ্চিত হচ্ছেন, তারাও এক ধরনের প্রচার চালু রাখেন যে আচ্ছা ভোট টোট হবে না বা ভোট কেটে নিবে, মানে আগের মতোই ভোট হবে। এই প্রচারণাগুলো আসলে একটা চালিয়ে রাখা হয়েছে এবং সেটার কারণে মানুষের ভেতরেও কিছু শঙ্কা আছে। তবে আমি সাধারণভাবে দেখছি যে ধরেন আমরা সর্বশেষ 2018 সালে ভোটে অংশগ্রহণ করেছিলাম, তখন আসলে যে পরিবেশটা ছিল আসলে মাঠে নামাটাই একটা চ্যালেঞ্জ ছিল, মাঠে নামাটাই একটা চ্যালেঞ্জ ছিল, ওইটাই একটা লড়াই ছিল। এইবার ব্যাপারটা সেরকম নয়, আমরা যে কেউই মাঠে নামতে পারছেন, মাঠে নামে তারা মানে কাজ করতে পারছেন। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরেন আপনার প্রচারণা ম্যাটেরিয়ালগুলো গতবার যেটা আমরা লাগিয়েছিলাম, মানে লাস্ট যখন আমরা ইয়ে করি তখন সবগুলো ছিঁড়ে ফেলা হতো। দেখা যেত যে দিনের বেলা লাগিয়ে গেলাম, রাত্রেবেলা সব নাই হয়ে গেল। এই যে মানে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটা এবার নাই। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ কি আমি মনে করি যে একেবারেই মানে পুরোপুরিভাবে আমাদের একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে উপযুক্ত আছে এরকম না। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা দেখছি যে সন্ত্রাসের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, প্রার্থীদের মানে প্রচার বা ইয়েতে আহত, সংঘর্ষ, এই সমস্ত জায়গা হচ্ছে। ফলে এই সমস্ত জায়গায় অবশ্যই মনোযোগ দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে আমরা 3M কে সাধারণভাবে বলি, মানি, মাসল আর হচ্ছে ম্যানিপুলেশন। তো এখন এই 3M-এও অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে সাধারণভাবে মনে হচ্ছে আসলে সমতল, কিন্তু এইগুলো এমনভাবে আসলে প্লে করছে যে এটা আসলে আপনার পুরোপুরিভাবে আসলে আর সমতল মাঠ থাকছে না। ধরেন আপনি যদি প্রার্থীদের কাছে গিয়ে মানে ধরেন টাকার প্রতিশ্রুতি দেন কিংবা মানে টাকা দেন, সেটা তো একটা খুবই মানে এইটার নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, এবং এইটা ঘটনাটা আমরা মাঝে মধ্যেই ঘটতে দেখি এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীরাও এটা দেখছেন। তারপরে হচ্ছে মানে ধরেন ম্যানিপুলেশনের অনেক ধরন আছে। ম্যানিপুলেশন এমন একটা ভাস্ট বিষয় যেটা আসলে মানে সমস্ত দিক থেকে আসলে আপনি নানানভাবে এটাকে হাজির করতে পারেন এবং এই ধরনের ম্যানিপুলেশনের ঘটনাটাও ঘটছে। মানে ধর্ম দিয়েও ম্যানিপুলেট করা যায়, হ্যাঁ, প্রশাসন যন্ত্র দিয়েও ম্যানিপুলেট করা যায়। হ্যাঁ, আপনি কার সাথে কি ধরনের আচরণ করছেন, এটা থেকে আসলে কি ধরনের বার্তা ভোটারের কাছে যাচ্ছে। ভোটাররা যা সাধারণভাবে যারা জয়ী প্রার্থী তাদের ভোট দিতে চান, তাহলে এই আপনি আপনার আচরণের ভেতর দিয়ে তাকে বিজয়ী হিসাবে, আগাম বিজয়ী হিসাবে কল্পনা করছেন কিনা। হ্যাঁ, যেমন আজকে একজনকে দেখলাম যে একজন প্রার্থী বলেছেন যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তারা বিজয়ী হোক। এইগুলো আসলে এক ধরনের ম্যানিপুলেশনের পার্ট। আরেকটা হচ্ছে ধরেন মানে মানি, এটা তো বাংলাদেশে এটা সমস্ত ক্ষেত্রে এটা মানে কি বলে যে সমস্ত ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরেন আপনি আসলে যারা নতুন করে প্রার্থী হচ্ছেন কিংবা যারা ছোট দলের প্রার্থী, তাদের মানে পেছনে আপনি সাধারণভাবে অর্থ সংগ্রহের যে প্রক্রিয়া, তাদের পেছনে খুব বেশি অর্থ আসবে না। তাদের হয়তো নিজেদের বা বন্ধু বান্ধব মানে পরিবার এদের কাছ থেকে নিয়ে আসলে এটা চালাতে হবে। আবার অনেক প্রার্থীর পেছনে অনেক বড় বড় ব্যবসায়ীরা তারা ইনভেস্ট করবেন। এই ক্ষেত্রে তাদের বিজয়ী হয়ে আসার সম্ভাবনা তারা বেশি দেখেন বলে এরকম ঘটনাটা ঘটানো হবে। ফলে এই সমস্ত জায়গাতে যদি দেখা হয় যে আসলে সামগ্রিকভাবে একটা নির্বাচনে যদি আরও অনেকগুলো নির্বাচনী আচরণবিধির অনেকগুলো পরিবর্তন হয়েছে, আরও যদি পরিবর্তন করা যায় এবং আসলে এগুলোকে মুক্ত করে একটা মানে এমন ধরনের প্রচারণার ব্যবস্থা, ধরেন নির্বাচনী লড়াইটা হবে হচ্ছে আমরা একসঙ্গে বিতর্ক করব, বিতর্ক করার ভেতর দিয়ে যে ভোটারের মন জয় করতে পারবে সে জিতবে বা সে তাকে লোকে ভোট দেবে। নির্বাচনী প্রচারটা পুরোপুরিভাবে করবে হচ্ছে মানে নির্বাচন কমিশন। এইরকম জায়গায় যদি আমরা যেতে পারি সামনের দিনে, তাহলে আমি মনে করি যে আস্তে আস্তে আমরা এই ভোটের লড়াইয়ের সত্যিকার সমতলে পৌঁছাবো। নিশ্চয়ই আরো পর্যবেক্ষণ জানবো।
আপনার কাছ থেকে আবুল হাসান রুবেল। তবে মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, আপনি ঢাকা 10-এর গুরুত্বপূর্ণ একটা আসন থেকে এবার লড়ছেন, কিন্তু জনতার দল, একদম নবীন দল, জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আপনার আসনের নির্বাচনী বাস্তবতা আপনি কেমন দেখছেন, এটি দিয়ে শুরু করতে চাই। অশেষ ধন্যবাদ। প্রথমে আমি আমার দল সম্পর্কে একটু বলে নিই। আপনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের একটা অত্যন্ত নতুন দল, হার্ডলি আমাদের বোধহয় 10 মাস হয়েছে। আমি বলি যে এটা আমরা এখনো শিশু অবস্থায় আছি, উই আর ইনফ্যান্ট স্টেজ। তারপরে আমরা চেষ্টা করছি যে আমাদের দলকে ভালো মতো সংগঠিত করার জন্য, এবং আপনি শুনে খুশি হবেন ইতিমধ্যে কিন্তু আমরা 21 জন নমিনেশন দিতে পেরেছি এই নির্বাচনের জন্য, এবং তাদের মধ্যে অনেক আছেন খুব ভালো ভালো প্রার্থী। সো আমি একটা কথা সবসময় বলি, আমার কাছে যেটা মনে হয় আমাদের একটা রং একটা পারসেপশন আছে যে বড় দল এবং ছোট দল বলি। আমার মনে হয় এই জায়গাতে একটা পরিবর্তন আনা দরকার। বলা উচিত পুরাতন দল এবং নতুন দল। এতে হয় কি, যখন আপনি বড় দল বলছেন তাহলে আপনি কিন্তু একটা পারসেপশন তৈরি করে দিচ্ছেন যে অমুক দল বড়, তার মানে তার স্পেস বড়, তার ক্ষমতা বেশি, এবং তার মানে তার অন্যান্য পারসেপশন দিয়ে তার জেতার সম্ভাবনাটা বেশি। এতে হয় কি, ভোটারদের উপর একটা আলটিমেটলি একটা সাইকোলজিক্যাল একটা তাদের উপর প্রেশার চলে আসে। তা আমি মনে করি এই পারসেপ্টটা চেঞ্জ করা জরুরি, এক। দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমরা কত বছর পরে সত্যিকার অর্থে ভোট দিচ্ছি? প্রায় 17 বছর পরে। এই যে একটা পিরিয়ড গেছে, আমরা কিন্তু ভুললে চলবে না যে এটা একটা বিশাল আমাদের একটা জেনজি বলি বা ইয়াং জেনারেশন, যারা এতদিন ভোট দিতে পারেনি, তারাও তো এখন ভোটার হয়েছে। তা আমি যে 10 আসনে করছি, এটা কিন্তু ঢাকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে বাংলাদেশের অন্যান্য যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে, এটা কিন্তু গ্রামের একটা এনভায়রনমেন্ট, আর ঢাকার এনভায়রনমেন্ট একদম আলাদা। আর অদ্ভুত ব্যাপার, আমাদের এই ঢাকা 10 আসনটা হচ্ছে একটা অদ্ভুত রকম একটা কম্বিনেশন, যেখানে একটা ধানমন্ডির মতো একটা পশ, আমরা তথাকথিত যেটা পশ বা রেসিডেন্সিয়াল এরিয়া বলি, এলিট ক্লাস থাকে। আবার কিন্তু এখানে হাজারিবাগের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল একটা বেজ আছে, ওখানে আছে। আবার আপনি চলে যান লো ইনকাম গ্রুপ একটা আছে, কামরাঙ্গীর চর। তো এই সব মিলিয়ে আবার আমাদের নিউ মার্কেটটা হচ্ছে খুব কমার্শিয়াল। আবার এর মধ্যে প্রচুর কলেজ, ইনস্টিটিউশনস, হসপিটাল অনেক আছে। তো অদ্ভুত একটা কম্বিনেশন অফ লট অফ ভোটার্স এখানে আছে। আর একটা বড় গ্রুপ আছে এখানে, যারা ফ্লোটার্স আমি বলি, ফ্লোটিং ভোট। তারা এখানে আসেন। আমরা ঢাকা শহরে যত দেখি, ইলেকশনের সময় কিন্তু তাদের একটা গ্রামগঞ্জে তাদের কিন্তু একটা অব্লিগেশন থাকে, তাদের চেয়ারম্যান, এমনকি তাদের যারা কনস্টিটিউন্সিতে যারা দাঁড়িয়েছেন, তারা কিন্তু বাসে করে নিয়ে কিন্তু এখান থেকে ভোটার নিয়ে যান এলাকায়। তো দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে যারা ভোটার, অ্যাকচুয়াল ভোটারটা, তাদের সংখ্যাটা কিন্তু অনেক কমে আসে। আর এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ঢাকা শহরে, আমি ঢাকা শহরে বড় হয়েছে, জন্ম হয়েছে, আবার আমি চোখের সামনে দেখেছি এটা কি করে ট্রান্সফর্ম হয়েছে। এখন ধরেন আমি একটা ল্যান্ড ওনার ছিলাম, আমার বাসায় ডেভেলপারকে দিয়ে এখন একটা মাল্টি স্ট্রিট বিল্ডিং করে ফেলেছি। এখন একটা 36টা ফ্যামিলি থাকেন। তারা কিন্তু আগের মতো করে আমাদের যে একটা নিজেদের মধ্যে একটা পরিচিতি ছিল, ওইটা কিন্তু এখন নাই। সুতরাং কিন্তু আমরা যারা ভোট করছি, তাদেরকে কাছে পৌঁছানো কিন্তু খুব ডিফিকাল্ট। ঢাকায় এই রেসিডেন্সিয়াল এরিয়াটা কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে, যার জন্য এখন ডিজিটাল মাধ্যমটা আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যে এই যে নিউ জেনারেশন অফ যারা ভোটার্স আছে, এদেরকে কাছে টানার জন্য আমাদেরকে এই ডিজিটাল প্রসিডিওর ছাড়া আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাদের কাছে পৌঁছানো। আর আমি বলবো যে এই পর্যন্ত আমাদের এলাকায় যারা আমরা এখন পর্যন্ত ক্যাম্পেইন করছি, সময়টা যদিও কম, 22 তারিখ থেকে মাত্র 3 সপ্তাহ, আমার মনে হয় আমাদের মতো প্রার্থীদের জন্য, যারা নতুন দলের নতুন প্রার্থী, তাদের জন্য একটু কম সময়। কারণ যারা পুরনো দল, তথাকথিত যেটা বলছি পুরনো দল বা বড় দল, তারা অনেক সময় ধরে তারা আগের থেকে তারা অলরেডি ক্যাম্পেইন করে আসছেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের মনে রাখতে হবে ক্যাম্পেইন পিরিয়ডটা আমাদেরকে আরও বাড়াতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের এলাকায় এখন পর্যন্ত যারা করছেন ক্যাম্পেইন, মোটামুটি শান্তিপূর্ণভাবে আছে। ঢাকার সিচুয়েশন ইজ বেটার। তা আমি আশা করছি যে আমাদের যে সংখ্যাটা আছে, ভোট হবে কি হবে না, এই ধরনের প্রবলেম আমি এখন পর্যন্ত, কিন্তু আমার কাছে এই সংখ্যাটা মনে হচ্ছে না। কারণ আমি যেহেতু প্রার্থী, আমার চেষ্টা থাকবে শেষ সময় পর্যন্ত আমার সর্বশক্তি দিয়ে, আমার সর্বরিসোর্স দিয়ে যাতে আমি ক্যারি অন করতে পারি এবং ভোটারের মন জয় করতে পারি। ধন্যবাদ। আবার একটু মাঠে ফিরতে চাই। অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জামালপুর সদর আসন 5 আসন থেকে আপনি লড়ছেন বড় দল থেকে। আবুল হাসান রুবেল যেমনটা বলছিলেন যে নির্বাচনে পেশি শক্তি, টাকা পয়সা এবং একই সঙ্গে দুর্নীতি এক ধরনের মেলবন্ধন থাকে। আপনার এলাকায় বড় রাজনৈতিক দল হিসেবে আপনার যারা অপোনেন্ট রয়েছেন, তারাও তো ভোট করছেন, তারাও তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি কোনো অসঙ্গতি দেখছেন কিনা? যেমন আবুল হাসান রুবেল বলেছেন যে ধর্মকেও এই ভোটে ব্যবহার করা হচ্ছে, সেই পরিস্থিতি রয়েছে কিনা জামালপুরে? এটা তো আসলে আমার কাছে মনে হয় শুধুমাত্র জামালপুর না, এটা সারা দেশেই ঘটছে। কারণ আজকে যারা ধর্মের দোহাই দিচ্ছে, তাদের এই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে তাদের নেগেটিভ ইতিহাস, এই ইতিহাস তারা মুছে ফেলতে পারে নাই, এই ইতিহাস তারা মুছে ফেলতে পারবেও না।
এটা যুগ যুগ ধরে এই দেশের মানুষের কাছে এটা এই হয়ে থাকবে একটা কলঙ্কের ইতিহাস। সেই কলঙ্কের ইতিহাস থেকে তারা মুক্তি পাওয়ার জন্য তারা ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ এবং অধিকাংশ মানুষ ধর্মের প্রতি সাংঘাতিকভাবে দুর্বল। সেই ক্ষেত্রে তারা ধর্মকে ব্যবহার করার চেষ্টা করছেন, যেটা আমার বক্তব্য না বা আমার ভাই যেটি বললেন সেটি তার বক্তব্য না। এটা কিন্তু প্রমাণিত যে তাদের অনেক প্রার্থী, অনেক বক্তা এই জাতীয় বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, যেগুলি পত্র পত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমরা যেটি বলতে চাই সেটা হলো যে ধর্মকে ব্যবহার করে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের বুট জয় করার নেওয়ার চেষ্টা করছেন, তারা কোনো অবস্থাতেই ধর্মের পক্ষে শক্তি হতে পারে না। তারা ধর্মের পক্ষে না, তারা ধর্মকে ক্ষতিগ্রস্ত করছেন। দ্বিতীয়টি হলো যে এখানে একটি বিষয় আমি আমার ব্যক্তিগতভাবে এটি আমি খুব অনুধাবন করি আর কি, যে ২৪-এর চেতনা এটিকে লালন করি আমরা। ২৪ চেতনাকে কোনোভাবেই মুছে ফেলার নয়, কারণ এখানে অসংখ্য ছাত্র জনতার জীবন গিয়েছে। সেটা যদি আমরা মুছে ফেলি তাহলে এটা আমাদের জন্য একটা কলঙ্কের ইতিহাস হবে। বাট তার চেয়ে বড় কলঙ্ক যেটা, সেটা হলো যে ২৪-এর চেতনা লালন করতে গিয়ে আমরা ৭১-এর চেতনাকে মুছে ফেলছি। ৭১টাই হলো আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন, যে স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষের জীবন গিয়েছে, ২ লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে, আমাদের অসংখ্য মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তো সেই স্বাধীনতার চেতনাকে যদি আমরা মুছে ফেলি, আমরা ২৪-এর চেতনাকে ধরে রেখে, তাহলে এটি আমাদের জন্য, জাতির জন্য একটা দুর্ভাগ্য হবে। আমি মনে করি যে ৭১-এর চেতনাকে লালন করে ২৪-এর চেতনা ধারণ করে আমরা সামনে এগোতে চাই। তবে এটি বিষয়ে একটু সংক্ষিপ্ত আমরা, যে ধর্মকে নিয়ে নানা রকমের মিথ্যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মিথ্যে অনেক ধারণা দেওয়া হচ্ছে এবং আশ্বাস দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা জনগণকে সচেতন। এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে, স্থানীয় প্রশাসন যারা নির্বাচনটা পরিচালনা করবেন তাদের নজরদারিতে এইসব হলে তো তাদের ব্যবস্থা নেওয়ার কথা, সেই ব্যবস্থা দেখছেন কিনা আপনি? এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট অভিযোগ আমরা এখন পর্যন্ত করি নাই। আমি শুধু প্রশাসনকে দায়ী করব না, সুনির্দিষ্ট অভিযোগ আমরা করি নাই। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে প্রশাসনের আরো তৎপর হওয়া দরকার। কারণ প্রশাসন আসলে চেষ্টা করছে কোনোভাবেই নির্বাচনটা পাড়ি দেওয়ার জন্য। তো কোনোভাবেই নির্বাচন পাড়ি দেওয়া যাবে না। প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। এই বিষয়গুলোতে আমরা মনে করি আরো সচেতন হওয়া দরকার। আমরা জনগণকে, ভোটারদেরকে সচেতন করার চেষ্টা করছি, যাতে ইসলামকে কেউ ভিন্নভাবে উপস্থাপন করতে না পারে, ব্যাখ্যা করতে না পারে। দীর্ঘ ১৭ বছর পর বলছিলেন যে নির্বাচন হচ্ছে, সেটিতে যেহেতু গণমানুষের একটা ভোটাধিকার প্রয়োগের বাস্তবতা রয়েছে, নিশ্চয়ই সে বিষয়ে আরও পর্যবেক্ষণ একটু জানবার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত টিভি টেলিভিশনের নির্বাচনী টক শো রিন প্রেজেন্টস ভোটের লড়াই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো অতিথিদের কাছে। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, মাঠের রাজনীতিবিদ, এবং একই সঙ্গে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, যিনি ঢাকা 10 থেকে জনতার দল থেকে মনোনীত প্রার্থী, যিনি ভোট করছেন। আবুল হাসান রুবেল, এবং একই সঙ্গে জুমে আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, জামালপুর সদর 5-এর বিএনপি মনোনীত প্রার্থী। তবে আবুল হাসান রুবেল, আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখলাম যে নির্বাচনী প্রচারণার খুব কম সময়, কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই এটি বাংলাদেশের প্রথম বাস্তবতা। বেশ কয়েকটি বড় বড় হত্যাকাণ্ড ঘটে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রয়েছে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 8 লাখ আইন রক্ষাকারী বাহিনীর সদস্য দিয়ে তিনি হয়তো নির্বাচনের বৈতরণী পার করতে চাইছেন। প্রত্যেক দিনই সচিবালয়ে যখন খবর কভার করতে যাই, তিনি বলছেন যে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আপনি সেটি দেখেন কিনা, বা ওই ভয়ের একটা পরিবেশ রয়েছে কিনা? সেটি তো অবশ্যই ভোটারদের ভোট কেন্দ্রে নিতেও এক ধরনের বাধা। হ্যাঁ, অবশ্যই। একটা দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকে না, তখন আসলে ভোটাররা তো স্বাভাবিকভাবেই ভোটাররা তো সবচেয়ে নিরাপদ পরিবেশটা চান, এবং সেটা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন ভিত্তিতে আসলে ওনারা বলেন যে আসলে উন্নতি হয়েছে এবং না অবনতি হয়েছে, সেটা একটু আমি গতকালকেও দেখলাম বেশ অন্ততপক্ষে 2টা বড় বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে, কি কত দ্রুত এইখানে এগুলো মোকাবেলায় পদক্ষেপ নিতে পারছে, কিভাবে আসলে এখনো পর্যন্ত বহু অস্ত্র আছে যেগুলো আসলে উদ্ধার করা যায় নাই, এটা তো ওনাদের অফিসিয়ালি ওনারা স্বীকার করছেন। উপদেষ্টাও আবার বলেছেন যে সেই অস্ত্রের ব্যবহার হবে না, এমন কমিটমেন্টও করেছেন। এটা তো অ্যাবসার্ড। ধরেন আপনি ওনারা মাঝে মধ্যে কথা বলেন, মনে হয় যে আমরা
কথাটা এমনভাবে বলেন যে এটা হচ্ছে একটা ওই পুরনো কালের কথা মনে পড়া যায়, যে এরকম কথা তো আমরা আগে শুনেছি যে হ্যাঁ ওনারা কমিটমেন্ট দিয়েছেন অস্ত্রের ব্যবহার করবেন না, ওনাদের অস্ত্র আছে অবৈধ, কিন্তু ওনারা কমিটমেন্ট দিয়ে এইটা তো কোনো আসলে কোনো কথা হতে পারে না। যত অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করতে হবে। এবং নির্বাচনের সময় আমরা অতীতে দেখে এসেছি যে নির্বাচনের সময় আসলে বৈধ অস্ত্রও জমা নেওয়া হয়। এটাই হচ্ছে কারণ, যাতে করে নির্বাচনটা সম্পূর্ণভাবে একটা মানে সহিংসতা মুক্তভাবে হতে পারে, এবং যারা নির্বাচনে আসলে অস্ত্রের ব্যবহার করবেন তারা আসলে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কেউ কোনো অস্ত্র ব্যবহার করতে মানে অস্ত্রের তার কাছে থাকবেই না। এটার পরিস্থিতিটা যদি সৃষ্টি না করতে পারেন তাহলে তো আসলে এই ভীতিমুক্ত পরিবেশটা পুরোপুরিভাবে অর্জিত হবে না। আরেকটা কথা বলি যে নির্বাচন কমিশন, যেমন নির্বাচন কমিশন বেশ কিছু ভালো আইন করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি তার প্রয়োগের প্রশ্ন দেখলে দেখবেন যে নাই। এটা ধরেন প্লাস্টিক ব্যবহার নিয়ে তারা একটা আইন করেছেন, মানে নির্বাচনী প্রচারণায় প্লাস্টিক ব্যবহার করা নিয়ে। আমি দেখছি যে বিভিন্ন জায়গায় এইটার গুরুতর লঙ্ঘন একের পর এক ঘটছে, এবং এটার ফলে কি হচ্ছে যে আপনি একটা অসমতা এটার ভেতর দিয়েও তৈরি হচ্ছে। মানে আপনি ওই কাপড়ে করার জন্য আপনার যে এফোর্ট দিতে হচ্ছে, যে পরিমাণে করতে হচ্ছে, আর যে একজন যে রেডিমেড একটা প্লাস্টিকের পণ্য সে ব্যবহার করছে, এটা নির্বাচনী আইন লঙ্ঘন করে। এবং নির্বাচন কমিশন তো এইটার জন্য কাউকে মানে রিপোর্ট করতে হবে না, নির্বাচন কমিশনের তো মনিটরিং টিম থাকা উচিত যে তারা এইখানে এটা করছে কিনা। কারণ এটা এখন অন্যান্য প্রার্থীরা রিপোর্ট করবেন, তারপরে তারা ব্যবস্থা নেবেন, এই উপায়ে তো নির্বাচন কমিশন চলতে পারে না। তাহলে নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যদেরকে এই নির্দেশনা দিতে হবে যে নির্বাচনী আইনগুলো মানা হচ্ছে কিনা, সেটাও আপনারা লক্ষ্য রাখেন। এবং এটা হচ্ছে এটার একটা মানে পার্ট। নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী সেটার উপরেও কিন্তু আসলে নির্ভর করে যে একটা নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে। যখন একজন নির্বাচন কমিশনার তার ওই কমিটমেন্ট দেখান, তখন আসলে অন্যান্য সকল বাহিনী তার মানে এই কথাটা মেনে নিতে আগ্রহ বোধ করেন বা উৎসাহ বোধ করেন, বা তারাও ওইটা মানে আস্থা পান যে আমরা যাই মানে আমাদের আইনের ভেতরে আমরা যা করব সেটার দায়িত্ব নিতে উনি প্রস্তুত আছেন। এই জায়গায় যখন তারা ওই আস্থাটা পান, এই আস্থাটা দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীকেও জরুরি। এবং আরও একটা বিষয় বলি যে এখানে আমাদের দিক থেকে মানে যা দায়িত্ব আছে, রাজনৈতিক দলের দিক থেকেও যা দায়িত্ব আছে সেটাও আমাদের পালন করতে হবে। এবং আমাদের প্রত্যেকেরই আসলে এই যে এত বছর পরে এত রক্তপাতের বিনিময়ে আমরা যে একটা নির্বাচন করছি, এখানে দায়িত্বশীল আচরণ আমাদের করতে হবে। নিশ্চয়ই। বিএনপি এবং জামাতের মতো শক্ত প্রতিপক্ষ আপনার আসনে রয়েছে, আমি দেখছিলাম যে তথ্য, তাদের মোকাবেলায় আপনাদের অবস্থান একটু ব্যাখ্যা করবেন? আসলে দেখেন, এটা খুব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা একটা কমন কোশ্চেন, আমি সবসময় এটা ফেস করছি। আমি আগে একটা কথা বলে নিয়েছি কিন্তু প্রথমেই, যে আমাদের কিন্তু একটা মিসকনসেপশন আছে, আমরা বলি বড় দল এবং ছোট দল। এখানে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থী। আমরা বারে বারে বলছি যে আপনারা প্রার্থীকে দেখে ভোট দিবেন, তার যোগ্যতা দেখে ভোট দিবেন। এখন যোগ্যতাটা কিসের ভিত্তিতে? আমরা দেখছি যে এখন ওই পুরনো দল, ওই যে পারসেপশন হয়েছে, তার মানে বড় দল মানে তার প্রচারণা বেশি, দীর্ঘদিন তারা রাজনীতি করছেন, তারাই বোধহয় বড়। আবার এদিকে অন্য দলও যেটা বলছেন, জামাতের একই অবস্থা, তারাও দাঁড়িপাল্লা বহুদিন ধরে আছেন মাঠে, তারা বড়। আমি এই কথায় বিশ্বাস করি না। আমার মনে হয় এখন সময়ের পরিবর্তন এসছে, এখন জনগণ অনেক সচেতন এবং তারা অবশ্যই তারা যোগ্য প্রার্থী খুঁজে বের করবেন। এখন যোগ্যতা কিসের ভিত্তিতে? ডেফিনেটলি তারা তাদের প্রত্যেকটা প্রার্থীর, এখন তো এই এখনকার দিনে সব কিছু ওপেন, তারা যদি একজনের ক্যারিয়ারে যান, যদি আমার রাজনীতি ক্যারিয়ার হতো খুবই সংক্ষিপ্ত, আমি যদি দর্শকরা নিশ্চয়ই বা যারা অনেকে ভোটার, তারা তাদের ক্যারিয়ার যখন দেখবেন যে কার পাস্ট হিস্ট্রিকে, কে কী করেছেন, কিভাবে এখানে এসছেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা যখন দেখবে তখন ভোটাররা নিশ্চয়ই তারা যোগ্য প্রার্থী খুঁজে পাবেন। কিন্তু ঢালাওভাবে বলা যাবে না যে এই দলের সাথে ওই দলের প্রতিযোগিতা হচ্ছে, তারাই এটা মানে প্রতিদ্বন্দ্বী, মূল প্রতিদ্বন্দ্বী। আমি এই কথায় বিশ্বাস করি না। আমি মনে করি আমি আমার অবস্থান পরিষ্কার করে বলেছি যে আমি আমার অবস্থান শক্ত, আমি এখানকার স্থানীয়, আমি জনগণের সাথে আছি, বহু বছর আছি, কাজ করছি, হয়তো রাজনৈতিকভাবে করছি না কিন্তু সামাজিকভাবে করছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আমরা সুযোগ পাই তাহলে আমি অবশ্যই রাজনৈতিকভাবে তাদের সাথে সম্পৃক্ত থাকবো এবং মানুষের পাশে সবসময় আমার অবস্থান থাকবে। ধন্যবাদ। অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সম্ভবত আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে একটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনার আসনে যারা বিগত ১.৫ দশক এই দেশ শাসন করেছে, সেই দলটির তো রাজনীতির কার্যক্রম এখন পর্যন্ত বলা যায় যে এক ধরনের সীমিত বা নিষিদ্ধ, এই ভোটে তারা নাই। সেই বড় দলটির যে ভোটার রয়েছে তারা তো আসলে দেশ ছেড়ে যাননি, তাদের যে ভোটগুলো সেগুলো আসলে জয় পরাজয়ে কোনো ফ্যাক্টর হবে কিনা, আপনি যখন তৃণমূলে যাচ্ছেন কি বার্তা পাচ্ছেন? এইবারে নির্বাচনে তো অবশ্যই একটি ফ্যাক্টর, কারণ এটা
বাংলাদেশ আওয়ামী লীগ যারা মানে জনগণের আন্দোলনের মুখে তাদের পতন ঘটেছে, তারা পলাতক হয়েছে। যদিও এটি জনগণের মধ্যে বা তাদের নেতাকর্মীদের মধ্যে অনেকটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই আওয়ামী লীগ আর পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে না। তারপরেও যে তাদের ভোটের যে পরিসংখ্যান, সেটাকে তো আসলে হিসেবের বাইরে রেখে নির্বাচন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বড় প্রতিকূল পরিবেশ আমরা মোকাবেলা করছি, সেটা হলো যে অনেক জায়গাতেই বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী বা জামাত ইসলামী আওয়ামী লীগের কিছু লোকজনকে তাদের নির্বাচনী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করছেন, তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এটা মাঠে আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এটা আসলে আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এটি প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু কার্যত কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। তবে একটি বিষয় আমরা যদি মনে করি আর কি, সেটা হলো যে আসলে এখানে আওয়ামী লীগের যারা ভোটার, তারা সরাসরি জামাত ইসলামের রাজনীতি বা জামাত ইসলামের সাথে সবাই সম্পৃক্ত হবে এটা আমরা মনে করি না, একটা সীমিত অংশ। আর বাকি ভোটারদের মধ্যে যেটা আমরা দেখি, কিছু ভোটারের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে যে তার আসলে আওয়ামী লীগের লোকজনের অপকর্মের দায় সকলকেই বহন করতে হইতেছে। এটা তাদের মধ্যে কিছু লোকজনের মধ্যে একটা অংশের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়েছে, এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আমরা এখন পর্যন্ত নিষ্ক্রিয় দেখি, তবে একটা অংশ আছে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বা নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্রের মধ্যে আছে। এটা এখনো কিছুটা দৃশ্যমান। আমরা এই বিষয়গুলো প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, আমরা নিজেরাও তৎপর, আমাদের নেতাকর্মীকে তৎপর করছি, আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। তবে ভোটের মাধ্যমে জামাত ইসলামের খুব বড় অবস্থান আছে এটা আমরা মনে করি না। জি, কিন্তু আমি একটু আপনাদের দলের একটা তথ্য বা আপনার কাছে জানা থাকতে পারে, জামালপুরে কেমন পরিস্থিতি দেখছেন সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ওয়ারিস আলী মামুন, সেটি হচ্ছে যে আমি দেখলাম যে 92টি আসনে দেশ জুড়ে প্রায় 89 জন আপনাদের স্বতন্ত্র বা আপনাদের দলের যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের আন্দোলনে ছিলেন আপনাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। তো দল থেকেও তাদের বিরুদ্ধে বহিষ্কার, নানা রকমের বলা যায় যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি কেমন দেখছেন জামালপুরে? এই ধরনের যারা আপনাদেরই সহকর্মী, তারা আবার আপনাদের বিরুদ্ধেই, এটি আপনাদের ভোটে পিছিয়ে দিচ্ছে কিনা? দেখেন, এখানে বিএনপির একটা বড় দল, বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম, এখানে অনেকের অবদান আছে, অনেকের ত্যাগ আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। বিএনপি এটা অস্বীকার করে না। আবার এটাও বাস্তবতা যে 5 আগস্ট স্বৈরাচারের পতনের পরেও আবার অনেকে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। এখন অনেকেই মনোনয়ন চায়। এখানে তো একটি আসনে একজনের বেশি মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ আছে, সেটা তো আপনারাও জানেন, সুযোগ নাই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জামালপুরের 5টি আসনে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, দলের সার্বিক বিবেচনায় যথাযথভাবে ঘোষণা করা হয়েছে। এর বাইরে যারা প্রার্থী হয়েছেন, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, তারা আসলে সেই ধরনের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক অংশ না, দলের উল্লেখযোগ্য কোনো প্রার্থী নয়। সেই ক্ষেত্রে হয়তো পরিসংখ্যান আপনাদের কাছে কি গিয়েছে আমি জানি না। আমাদের কাছে যেটি বাস্তবতা আমরা দেখি, বিএনপি আসলে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে বিএনপি আজকে অনেকটা শক্ত অবস্থানে, সুদৃঢ় অবস্থানে, এখানে যারা বিগত দিনে সংগ্রাম করেছে তারা দলের প্রতি, দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং প্রতীকের প্রতি আস্থাশীল। আমার কাছে মনে হয় যে এখানে যারা স্বতন্ত্র নির্বাচন করছে, বিএনপি যারা করে, যারা বিএনপি ভালোবাসে, তারা সেই জায়গা থেকে সরে এসে অবশ্যই দলের প্রতীকের পক্ষে অবস্থান নেবে, দলীয় প্রতীকের পক্ষে তারা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। সেই জায়গাতে এখানে স্বতন্ত্র হয়ে হয়তো বিএনপি কিছুটা ভাবমূর্তি নষ্ট করছে, বড় ধরনের কোনো মানে প্রভাব ফেলবে এটা আমরা মনে করি না। যত দিন যাবে তাদের প্রভাবটা তত কমবে, এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি আমরা কামিয়াব হবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আবুল হাসান রুবেল, আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং অসংখ্য তরুণ প্রাণের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, তার জন্য লড়েছেন রাজপথে। মাথাল প্রতীক নিয়ে দেশব্যাপী প্রায় 18 জন প্রার্থী আপনারা দিয়েছেন। আপনারা এই মানুষের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী এই বৈতরণীতে মানুষের জন্য তো অনেক বার্তা নিয়ে লড়ছেন, রাজপথেই আছেন। কি বলবেন যে এই আন্দোলন সংগ্রাম এটি ভূমিকা রাখবে কিনা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়? ধন্যবাদ। আমরা প্রথমত বলি যে আসলে বাংলাদেশটা আসলে আমরা অনেক দিন থেকে একটা লড়াইয়ের ভেতর দিয়ে আছি এবং এই লড়াইয়ের ভেতর দিয়ে আমরা বাংলাদেশে একটা পর্ব ইতিমধ্যে অতিক্রম করেছি, যে বাংলাদেশে বহু বছর যাবৎ মানুষের অধিকারকে যেভাবে আসলে
দমিয়ে রাখা হয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতাকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, মানুষের মানে মত প্রকাশ থেকে শুরু করে সংগঠিত হওয়া, রাজনীতি করা, এই যে নির্বাচনগুলোকে যেভাবে আসলে বন্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে আমরা মুক্ত কিছুটা হয়েছি। কিন্তু এটাকে স্থায়ী করতে হলে অনেকগুলো আসলে সাংবিধানিক রাজনৈতিক মানে ব্যবস্থার বদল দরকার। সেই ব্যবস্থার বদলের জন্য আমরা মানে জুলাই সনদে সকলে স্বাক্ষর করেছে এবং সেটার ভেতর দিয়ে একটা সাংবিধানিক রাজনৈতিক বদল ঘটবে। কিন্তু আরও অনেক বদলের আসলে প্রয়োজনের জায়গা আছে। যেমন যদি আমরা এই যে আজকে যেভাবে আসলে কথা বলছি, এটার ভেতরে যে ধরনের আসলে আমি পরস্পরের প্রতি যে সম্মানবোধ, হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা, এই চর্চাটাকে আসলে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে। আগামীর দিনে আমরা বাংলাদেশের জনগণের জন্য কি করব, কে কি করব, সেইটা নিয়ে আসলে আমাদের পার্থক্য তৈরি হতে হবে। মানে আসলে রাজনৈতিক পার্থক্য তো আপনার কর্মসূচির ভেতর দেওয়া হবে। আপনি শুধু মানে এই যে একজন আরেকজনের বিরুদ্ধে মানে রাজনীতি করার চাইতে, মানে বা কথার ফুলঝুরি ছড়ানোর চাইতে আপনি জনগণের কাছে কে কি নিয়ে যাচ্ছেন সেটা জনগণের কাছে উত্থাপন করুন, জনগণ সিদ্ধান্ত নেবে। এই জায়গা তৈরি করতে হবে। আমাদেরকে একটা ভবিষ্যৎমুখী রূপকল্প গড়ে তুলতে হবে। আমরা এই জায়গা থেকেই বাংলাদেশকে আমরা বলছি যে একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশ, এটার কথা বলছি। আমরা বলছি যে বাংলাদেশকে আমরা এই যে সকলের যাতে আসলে মর্যাদা প্রতিষ্ঠিত হয়, সকলের যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং এইখানে দেশ মানে আমাদের হলো শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের যাতে আসলে সমান অধিকার লাভ করা যায়, সেটাই বৈষম্যহীনতার মূল কথা। এবং সকলের এখানে যাতে কাজ কর্মসংস্থানের জায়গা তৈরি হয়, তাদের মর্যাদা তৈরি হয়। এবং আমাদের এখানে এমনকি আমরা যেটা বলি, আমাদের গণসংহতি আন্দোলনের একটা বিশেষ জায়গা, আমরা অন্যরা যেটা করেন না সেটা আমরা বারবার বলি, যে বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে রক্ষা করাটা আমাদের অগ্রাধিকার হিসাবে নিতে হবে। কারণ বাংলাদেশ আসলে প্রাণ প্রকৃতির দিক থেকে একটা খুবই ভালনারেবল জায়গায় আছে। এই জায়গা থেকে যদি বাংলাদেশের উন্নতি আমরা ঘটাতে না পারি বা বাংলাদেশকে মুক্ত করতে না পারি, তাহলে ভূখণ্ডগতভাবে আমাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। ফলে এটা বাংলাদেশের অন্যান্য বিষয়ের সঙ্গেও যুক্ত এবং এটাকে একটা মূল ফোকাসের জায়গায় নিয়ে আসতে হবে। ফলে এই সমস্ত জায়গা থেকে আমরা ধরেন প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও এই সমস্ত জায়গাকে বিবেচনা করেছি আমরা, যাতে নারী প্রার্থীর সবাই মানে কমিটমেন্ট করেছেন, কমিটমেন্ট পূরণ করে না। আমরা সব নারী প্রার্থীর যে কমিটমেন্ট আছে, আমি মনে করি যে আমরা বোধহয় তার চাইতে 5 গুণ বেশি দিয়েছি যা আমাদের মানে কমিটমেন্ট ছিল সেই জায়গা থেকে। ফলে এই সমস্ত জায়গাতে আমরা ধরেন আপনি যদি বলেন যে বৈচিত্র্যের প্রশ্ন, সেটাও আমাদের প্রার্থীদের ভেতরে আছে। আমাদের আসলে তো মানে আরও অনেকে প্রার্থী হয়েছিল। আমাদের যেহেতু মানে অর্থ এবং অন্যান্য বিষয়ের মানে সামর্থ্যের একটা ইয়ে আছে, ফলে আমরা প্রার্থী সংখ্যা কমিয়ে এনেছি। প্রার্থী সংখ্যা কমিয়ে এনে আমরা এখন 18টা আসনে নির্বাচন করছি এবং আমরা এই বার্তাগুলো জনগণের কাছে নিয়ে যাচ্ছি। জনগণের সমস্যার সমাধানের রাজনীতি করার জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি। এইটাই আমরা মনে করি যে বাংলাদেশে জনগণের ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হবে, তখনই বাংলাদেশে গণতন্ত্রের পথে সত্যিকার অর্থে হাঁটা শুরু হবে। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন গ্রিন প্রেজেন্টস ভোটের লড়াই। আবারও একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, একটা বিরতি নিয়ে ফিরবো আমার সঙ্গে যারা অতিথি আছেন তাদের কাছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, গ্রিন প্রেজেন্টস ভোটের লড়াই এই আয়োজনে আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, যিনি ঢাকা 10 থেকে জনতার দলের প্রার্থী হিসেবে লড়ছেন। একই সঙ্গে অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন জামালপুর থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন, তিনি বিএনপির প্রার্থী জামালপুর 5। আমি একটু যেতে চাই মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, আপনার কাছে। রাজনৈতিক বাস্তবতা আমরা 16 মাস দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। 14 দিন বাকি আছে এই নির্বাচনের। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে। তারা প্রাণান্তকর চেষ্টা করছেন। আইনরক্ষাকারী বাহিনীর প্রায় 8 লাখ সদস্য থাকছে। এত তোড়জোড় এবং নির্বাচনটা মানুষ চাইছে, গণমানুষের এই ভোট দানে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই যে আর 2 সপ্তাহ সময় রয়েছে, সরকারের সামনে মোটা দাগে চ্যালেঞ্জ কি এই মুহূর্তে? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমরা দেখেছি যে আসলে কথা এবং কাজের সাথে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অনেক কিছু বিভেদ আছে, অনেক মিল নেই, অমিল আছে। এটা বাস্তবতা, এটা সবই আমরা দেখেছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন কমিটমেন্ট করেছেন যেটা আলটিমেটলি রাখতে পারেননি। কিন্তু সব কিছুর শেষে হচ্ছে তো নির্বাচন। তো নির্বাচনের সময়টা এত কম, এবং আপনি যেটা বললেন যে এত বাহিনী মোতায়েন করা হচ্ছে, এত আয়োজন, এত প্রিপারেশন, এত ঢাকঢোল পেটানো হচ্ছে, আর এত কম সময় আছে হাতে, এটা বাস্তবতায় কতটুকু তারা এটা বাস্তবায়ন করতে পারবেন এটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এই কারণে যে আমরা দীর্ঘ সময় ধরে তাকে নির্বাচন করতে পারিনি। এখন আমাদের প্রধান উপদেষ্টা বারে বারে বলছেন যে একটা স্মরণীয় একটা নির্বাচন এখানে করবেন, কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা তো আমরা অলরেডি দেখছি। বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, কিছু কিলিংসও হয়েছে, তারপরে আমাদের মনে হয় দ্বৈততা মানে বিরোধও বেড়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। তো এগুলা বাস্তবতা আছে, এসব সংখ্যা থাকবে। তারপরেও আমার মনে হয় কি যে এখনও ঠিক যেভাবে প্রপার ফিল্ডটা থাকা উচিত, ওই ফিল্ডটা কিন্তু এখনও আমার কাছে মনে হয় পুরোপুরি তৈরি হয়নি। এই অল্প সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে আবার কিছু রিউমারও আছে যে আলটিমেটলি আমাদের কাছে সবসময় জিজ্ঞেস করা হয় যে আসলে কি হবে, আপনারা কি ইলেকশনে যেতে পারবেন, প্রতিযোগিতা কি হবে। এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই। কারণ ভেতরে ভেতরে কী চলছে, কী আশঙ্কা আছে, এটা কিন্তু জনমনে অনেক কিছুই প্রশ্ন আছে, কিন্তু বাস্তবতা কী আছে আমাদের এটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় যে যতই আন্তরিক থাকুক তারা, আমাদের যতক্ষণ পর্যন্ত না লড়াইটা অ্যাকচুয়ালি ভোটের দিন আসবে, তার আগ পর্যন্ত কিন্তু ঠিক শিওর করে বলা যাচ্ছে না বাস্তবে কি হবে। ধন্যবাদ। নিশ্চয়ই। ওয়ারেস আলী মামুন, আপনার কাছে একটু যেতে চাই। আপনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার দল কেন্দ্রিক। নির্বাচনের মাঠে আপনার প্রতিপক্ষরা এই ধরনের বার্তা দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, সেটি হচ্ছে বিএনপি চাঁদাবাজি নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। দলটির পক্ষ থেকে, অর্থাৎ আপনাদের পক্ষ থেকে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু এই চাঁদাবাজির এই বিষয়টিকে তো যারা আপনার প্রতিপক্ষ তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, এটি দেখছেন কিনা? আপনাদের দলের আসলে বক্তব্য কি? নীতি নৈতিকতার জায়গায় প্রার্থী হিসেবে আপনারা সঠিক পথে আছেন কিনা? দেখুন, আমরা 17 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, 17 বছর আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি, 17 বছর আমরা ভোট ডাকাতির বিরুদ্ধে সংগ্রাম করেছি, 17 বছর আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আজকে যে সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত বেগম খালেদা জীবন বিসর্জন দিয়েছেন, আমাদের 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, সেই বিএনপি চাঁদাবাজি করার জন্য এই সংগ্রাম করে নাই। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে 2 জন চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় না, এটা আমরা মনে করি না। এবং যারা সম্পৃক্ত হয়েছে বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। বিএনপির দায়িত্ব এটুকু যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন এটাকে রাজনৈতিক হাতিয়ার করা, নির্বাচনের ইস্যু করা, আমার জানা মতে এটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আর আমাদের নেতা ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান মহোদয়, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, উনি প্রতিনিয়তই এটি জনসমক্ষে বলছেন যে বিএনপিও মানে যেমন রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিএনপি তো সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে যে আগামী দিনে বিএনপি করতে হলে নিজেদেরকে সংশোধন করে বিএনপি করতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা যে মিথ্যে মানে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। আসলে তো আমাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের রাজনৈতিক মাঠে তাদের কি বক্তব্য উপস্থাপন করা আছে? তারা জনগণকে ভোটের মাঠে চাইবে, এই বিষয়ে তাদের তো আসলে যৌক্তিক কোনো দাবির সপক্ষে কোনো বক্তব্য নাই, ব্যাখ্যা নাই। স্বৈরাচার পতনের আন্দোলনে জামাত ইসলামের মানে কার্যত আপনার তাদের যুদ্ধাপরাধের মামলার রায়ের বিরুদ্ধে যে সংগ্রাম তারা করেছে, জনগণের পক্ষে স্বৈরাচার পতনের আন্দোলনে তাদের সেই ভূমিকা ছিল না। তারা এটি নিয়ে কথা বলার সুযোগ নাই। তাদের যে 71 সালের স্বাধীনতা বিরোধীর যে ব্লেম আছে, যে কালিমা আছে, সেই কালিমা নিয়ে তো বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই, যে কারণে তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে বিএনপির বিরুদ্ধে। আমার কাছে মনে হয় যে এটি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। এবং আমরা মাঠে ময়দানে কাজ করছি, বিএনপি এখন অনেকটাই সঠিক পথে চলছে
এবং আমার বিশ্বাস আগামী দিনে আরো সঠিক পথে চলবে। এটা আমরা জনগণকে আশ্বস্ত করতে সক্ষম হচ্ছি। সবশেষ যে প্রশ্নটি করতে চাই ওয়ারেস আলী মামুন, সেটি হচ্ছে যে নির্বাচনের খুব কম সময় বাকি রয়েছে, প্রচারণায় রয়েছেন আপনারা, সরকারের দায়িত্ব একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা, প্রশাসন কাজ করছে, নির্বাচন কমিশন রয়েছে সেখানে, সরকারের সামনের চ্যালেঞ্জগুলো যদি একটু খণ্ডন করতেন। দেখেন, একটা বিষয় আমাদের একজন আলোচক বলেছেন, আপনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করছেন যে অস্ত্রগুলো ব্যবহার হবে না। যেগুলো অবৈধ অস্ত্র সেগুলো তো অবৈধ অস্ত্রধারীদের কাছে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিভাবে বলেন যে ওনারা ব্যবহার করবে না? তাহলে অবৈধ অস্ত্রধারীদের সাথে কি ওনার যোগাযোগ হয়েছে? এটা তো হতে পারে না, তাই না? যারা অবৈধ অস্ত্র, যারা অবৈধ অস্ত্র এখনো অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, আমার কাছে মনে হয় যে এই অবৈধ অস্ত্র উদ্ধারের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে মানে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যাপারে সরকারের কার্যত পদক্ষেপ নেওয়া দরকার এবং সরকারকে আরো তৎপর হওয়া উচিত গোয়েন্দা দিয়ে, যাতে কেউ অপতৎপরতা চালাতে না পারে। এটা হলো প্রথম বক্তব্য। সেকেন্ডলি হলো যে এইখানে আমি বলতে গেলে চেষ্টা হয়তো ভিন্ন ভাবে যেতে পারে, তারপরেও আমি মনে করি যে এই মানে নির্বাচন বানচালের যে একটা ষড়যন্ত্র, সেটা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে। এই ব্যাপারে সরকারকে আরো সতর্ক হওয়া উচিত। নির্বাচনী আচরণ বিধি মেনে এখনো আল্লাহর রহমতে আমাদের জামালপুরের পরিবেশ অনেকটা ভালো আছে। এই ভালো পরিবেশটা যাতে অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে জামালপুরের প্রশাসন বা সরকার আরো তৎপর হবে, জামালপুরের জনগণ আরো তৎপর হবে, রাজনৈতিকভাবে আমরা তৎপর হবো ইনশাল্লাহ। এটা আমাদের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনটি একটি সুন্দর নির্বাচন হবে, আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। নিশ্চয়ই। অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, অসংখ্য ধন্যবাদ ভোটের লড়াই আপনি সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, অন্যদিন পাওয়ার চেষ্টা করবো, আপনার মতামত জানবার চেষ্টা করবো এই আয়োজনে। আবুল হাসান রুবেল, আপনার কাছে একটু একদমই শেষ পর্যায়ে রয়েছে, কয়েকটি বিষয় একটু যুক্তি খণ্ডন দিয়ে আসলে শেষ করতে চাই আজকের আয়োজন। গত কয়েকদিন বড় দুটি রাজনৈতিক দল, আপনি নিশ্চয়ই তৃণমূলের রাজনীতি করেন, একাধিক নির্বাচনী সমাবেশ আমরা দেখলাম, বড় দুই জোটের কথাই বলছি, বিএনপি এবং জামাতের কথা বলছি, তার আগে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে রাজনীতি করেছে, এখন একদম চিরশত্রু অবস্থানে। কিন্তু তাদের এই শীর্ষ নেতৃত্বের যে বক্তব্য, সেটি কোনো আশা জায়গায় কিনা বাংলাদেশের নির্বাচনে? ধন্যবাদ। একটা আশা তো অবশ্যই জায়গায়, এই দিক থেকে যে মানে প্রত্যেকেই তার একটা করে আসলে মানে পলিসি দিচ্ছেন। হ্যাঁ, এখন এই পলিসির ভালো মন্দ কতটুকু বাস্তবায়নযোগ্য, কারটা কতটুকু বাস্তবায়নযোগ্য নয়, সেটা আসলে চুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত। এটা মানে নাগরিকদের পক্ষ থেকে হওয়া উচিত। আমরা আমাদের মানে পলিসিও দিচ্ছি। ধরেন এই যে চাঁদাবাজির প্রশ্ন আসলো, ধরেন চাঁদাবাজিকে আপনি আসলে কিভাবে ট্যাকেল করবেন? প্রথমত হচ্ছে আপনার অর্থনীতির আপনি কি রূপান্তর ঘটাবেন, এইটার উপরে নির্ভর করে যে আপনি আসলে বর্তমানে বাংলাদেশে যে অপ্রাতিষ্ঠানিক খাত, হ্যাঁ, এই অপ্রাতিষ্ঠানিক খাতের যে বিরাট মানে কি বলা যায় যে উপস্থিতি এইখানে, যে এইটা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক খাতকেও ছাড়িয়ে গেছে। তাহলে এই ধরনের একটা অপ্রাতিষ্ঠানিক খাত যদি আপনার থাকে, আপনি যদি অর্থনীতিকে একটা প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারেন, তাহলে চাঁদাবাজি তো তার অনুষঙ্গ মাত্র। তাহলে আপনি এই অর্থনীতির আসলে কি রূপান্তর ঘটাবেন, কিভাবে রূপান্তর ঘটাবেন, কোন কোন জায়গায় আসলে আপনি কিভাবে অর্থনীতিকে নতুনভাবে জায়গায় নিয়ে আসবেন? ধরেন আপনি একটা $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চান বাংলাদেশে, তাহলে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে এই বক্রাতন্ত্র দেওয়া হবে না। তাহলে আপনার অর্থনৈতিক ভিশন কি? সেইখানে আসলে এই চাঁদাবাজির উৎস যেটা, সেই উৎসকে আপনার নির্মূল করতে হবে। এখানে যে ধরনের মানে ধরো যে কর্মসংস্থানের যে জটিলতা, বাংলাদেশে এই পর্যন্ত ধরেন অনেকগুলো মানে এই যে ধরেন 24-এর আন্দোলনেরও যদি আপনি ধরেন একেবারে অর্থনৈতিক কারণ খোঁজেন, তাহলে দেখবেন যে এখানে যে কর্মসংস্থানের বিকাশহীন একটা অর্থনীতির বিকাশ, সেই বিকাশের ফলে কিন্তু 24-এর আন্দোলন হচ্ছে। ফলে আপনি এই কর্মসংস্থানকে কিভাবে আসলে অ্যাড্রেস করবেন, কর্মসংস্থান কিভাবে সৃজন করবেন নতুন করে, এই পরিকল্পনাগুলো নিয়েই আসলে আমাদের বিতর্ক হওয়া উচিত, তর্ক হওয়া উচিত। এবং আমরা এইগুলোকে ভোটের মাঠে আমাদের এই পলিসিটা কী হবে এটাকে ট্যাকেল করার জন্য সেটা নিয়ে যাতে তর্ক বিতর্ক করি, তর্ক বিতর্কটা যাতে মানে আমার ছেলে তোর ছেলে চাইতে বেশি ফর্সা আর আমার ছেলে তোর ছেলে চাইতে বেশি কালা, এইগুলো নিয়ে যদি তর্ক না করে এই পলিসিগুলো যদি নিয়ে তর্ক করি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ একটা সঠিক পথে হাঁটতে শুরু করবে। নিশ্চয়ই। সবশেষ চ্যালেঞ্জের কথা তো সরকারের সামনে তো এই নির্বাচনের বৈতরণী পার করবার জন্য চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে যেই মোড়ল রাষ্ট্রগুলোর আছে তারাও তো বাংলাদেশকে ফলো করে এই নির্বাচন পর্যবেক্ষকরা আসবে, এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা গত 16 মাসে তেমন ভালো না, অনেকটা বৈরী সম্পর্ক। এটি বাংলাদেশের
এই 55 বছরের ইতিহাসে একটি বিরল ঘটনা, আপনি নিশ্চয়ই জানেন। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এই দেশটির, পাশের দেশটির এক ধরনের ইনফ্লুয়েন্স ছিল, সেটিও আপনি নজর রেখেছিলেন। এই মোড়ল রাষ্ট্রগুলো বাংলাদেশের নির্বাচনে কতটা ফ্যাক্টর? এগুলো ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে যেহেতু প্রথমত আমরা একটা মানে বৈশ্বিক দুনিয়ায় বাস করি, ফলে আসলে সমস্ত রাষ্ট্রের সাথে সমস্ত রাষ্ট্রের সম্পর্ক আছে এবং সেখানে মানে গত 16 বছরে বিশেষত বাংলাদেশে যে ধরনের শেখ হাসিনার ফ্যাসিবাদ যেটা ছিল সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে পরনির্ভর। ফলে পরনির্ভর হওয়ার ফলে বহু দেশের উপাদান, বিভিন্ন ধরনের উপাদান বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ছে, বিভিন্ন ধরনের স্বার্থের বিভিন্ন ধরনের প্রতিনিধিরা বাংলাদেশের ভেতরে ঢুকে আছে, তারা সব জায়গায় অপারেট করছে। ফলে তারা কোনো না কোনোভাবে এইটার ভেতরে আসলে তাদের কাজ করে যাচ্ছেন। এখন এইটা একটা ফ্যাক্টর, কিন্তু এটা ফ্যাক্টরটা এইটাই মানে নির্ধারক কোনো ফ্যাক্টর না। নির্ধারক ফ্যাক্টর হচ্ছে আসলে জনগণ। নির্ধারক ফ্যাক্টর হচ্ছে জনগণ। কখনো আসলে জনগণকে ছাপিয়ে গিয়ে যদি তা হতো, কারণ বাংলাদেশে আসলে কে শেখ হাসিনা রেজিমকে ফেলতে চেয়েছে? কেউ চায় নাই। জনগণের আন্দোলনের ফলে আসলে এইটা মানে যেতে বাধ্য হয়েছে এবং এই জনগণের মানে শেষ পর্যন্ত জনগণই নির্ধারক এবং সেই নির্ধারক আগামী নির্বাচনেও হবেন। এটা আমি আশা করি কোনো বাইরের দেশ আমাদের দেশের কলকাঠি নাড়বেন এটা বাংলাদেশে আর হবে না। আশা করি বাংলাদেশ একটা নিজস্ব মর্যাদা নিয়ে অন্য সকল রাষ্ট্রের সাথে যুক্ত হবে, সকলের সঙ্গে বন্ধুত্বের যে নীতি, সেই নীতি অব্যাহত রেখেই আমরা আমাদের মর্যাদা এবং সমমর্যাদা এবং অধিকারের ভিত্তিতে অন্যের সাথে যুক্ত হব। আবুল হাসান রুবেল, অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যেও। অন্যদিন নিশ্চয়ই আপনার আরও যুক্তির উপস্থাপন জানতে চাইবো এই ভোটের লড়াইয়ের আয়োজনে। ভালো থাকবেন আপনি। সবশেষ একটি কমেন্ট দিয়ে শেষ করতে চাই, জাকির হোসেন, আপনি একটু জানাবেন যে আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান, খুব সংক্ষেপে। চমৎকার। আমরা সবসময় বলি যে এই যে জুলাই আগস্টের পরে যে আমাদের একটা পরিবর্তন, আমরা জেনজির কথা সবসময় বলি, যুব সমাজের কথা বলি। এই যে আজকে আমরা দেখেন রাজনীতি যেটা করছে জনতার দল, আমার সত্যিকার অর্থে এই সময় এই বয়সে এসে রাজনীতি করার একটাই উদ্দেশ্য, আমরা চাই মশালটা জ্বালিয়ে দিয়ে নেক্সট জেনারেশনের কাছে পাস অন করার জন্য। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রাজনীতি করতে চাই, তাদের উন্নতির জন্য, কারণ তারাই আমাদের মূল শক্তি হবে। আমাদের সবার রাজনীতি আমার মনে হয় এই যুব সমাজ কেন্দ্রিক হওয়া উচিত, যেখানে এই যুব সমাজ আমাদেরকে ভবিষ্যৎ পথ দেখাবে। এটা নিয়েই আমাদের ভাবনা হওয়া উচিত ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। জাকির হোসেন, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই কথা বলবার প্রয়াস থাকবে। দর্শক, রিন প্রেজেন্টস ভোটের লড়াই আজ শেষ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা রেখেই আজ শেষ করছি। শুভরাত্রি।